say I'm drawing now. ইয়েস, মিস্টেক হয়ে গেছে, থ্যাংক ইউ, আই এম ড্রয়িং নাও। তোমার পরীক্ষা কি সবগুলো হয়ে গেছে? থ্যাংক ইউ। তো ঈদের ছুটি পড়বে কবে থেকে? তোমার স্কুল কবে ছুটি হবে? Yeah. 4 তারিখ? সে তো এখনো অনেকদিন ক্লাস হবে, আজকে হচ্ছে 29 তারিখ। Yes, sir. তো ঈদে কি ঢাকাতে থাকবা না গ্রামের বাড়িতে যাবা? আমি গ্রামের বাড়িতে যাব। ও, গ্রামের বাড়িটা কোথায়? কুমিল্লা? No, sir. তো কোথায়? স্যার, হ্যাঁ। গাজীপুরে। ও, গাজীপুরে, আচ্ছা আচ্ছা, সবাই যাবা? জি, ও, যেখানে থাকো এর কাছেই? স্যার। আচ্ছা, তো আমি এখানে একটা কথা বলছিলাম, তুমি স্কিপ করে গেছো। এটা হচ্ছে আই অ্যাম রিডিং নাও অর আই অ্যাম ড্রয়িং নাও। আরেকটা বলেছি আই উইল ড্র নাও। দুইটা দুই টেন্স। একটা হচ্ছে আই অ্যাম ড্রয়িং নাও, আমরা প্রত্যেকটা জায়গা থেকে টেন্স শিখবো, তাই না? তো আই অ্যাম ড্রয়িং নাও এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা বললাম আমি এখন আঁকবো, আই উইল ড্র নাও অথবা আই উইল ড্র, এইটা কোন টেন্স বলো তো? আই উইল ড্র, এটা ফিউচার টেন্স, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের কয়েকটা বাক্য বলতে পারবা? ফিউচার ইনডেফিনিট টেন্সের যেমন, মানে অ্যাফার্মেটিভ বলতে হবে একটা বাক্যের, সেটা থেকে নেগেটিভ, সেটা থেকে ইন্টারোগেটিভ, সেটা থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। আগে অ্যাফার্মেটিভ বলো। অ্যাফার্মেটিভটা কি হয়? যেমন একটা বাক্য যদি বলি ফিউচার ইনডেফিনিট, বুঝতে পারছো? ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার না? এর ভিতরে ফিউচার ইনডেফিনিট টেন্স হচ্ছে যেমন আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, সে গান গাইবে, সে ছবি আঁকবে, হুম, সে একটা বাড়ি তৈরি করবে। অর্থাৎ শ্যাল উইল থাকবে আর বে বি ব থাকবে। হুম। আসসালামু আলাইকুম এমডি পলক। ওকে। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ওয়ালাইকুম ইউ? সালাম, আই এম ফাইন। ওকে। তো আমি এখন টেন্স নিয়ে একটু কথা বলছি, সবাই শুনবেন। তো রাজিন একটু আনমিউট করো। বলা হচ্ছে যে আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, আমি বই পড়বো, তারা টিভি দেখবে। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। যেমন আমি ভাত খাবো কি হবে? আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস, তাই না? এই বাক্যটাকে এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে বলি কি হবে, পারবা? আমি ভাত খাবো আর আমি ভাত খাবো না। Twice. আই উইল নট ইট রাইস। অনেক ধন্যবাদ। যদি বলা হয় আমি কি ভাত খাবো, ইন্টারোগেটিভ, তখন কি হবে? ওই উইলটাকে সবার প্রথমে Twice. এবং পরবর্তীতে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, উইল আই ইট রাইস। আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে বলো তো? Will twice. ইয়েস, ওন্ট আই নট ইট রাইস। হ্যাঁ, আমি ভাত খাবো না। অর্থাৎ একটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো বাক্যকে আমরা 4 ভাবে সেইটা যেন ট্রান্সফর্ম করতে পারি। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা কিন্তু এইভাবেই আমাদের করতে হবে, টেন্সটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম নাহিদা আপা, হাউ আর ইউ? সালাম। ওকে। আই এম ফাইন। অ্যান্ড ইউ বলতে হবে, অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন? অ্যান্ড ইউ স্যার? Yes, I am also fine. So now I am talking about, I am discussing about tense. এই যে ফিউচার টেন্স নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, আমি সরাসরি এই জায়গাটা একটু দেখাই। আমাদের প্রত্যেকেরই কম বেশি টেন্সে সর্বদা সমস্যা থাকে, তাই না? তো ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সটা হচ্ছে 4 ভাই: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আরেকটা কি হবে বলেন? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা জায়গায় ওইরকম রয়েছে। এটা কিন্তু আমরা মনে রাখবো। এই যে জায়গাটা দেখিয়েছি দেখেন। হুম। এটা হচ্ছে ওয়ান দেখাচ্ছে, ওয়ান টুতে এখানে থাকবে। যেমন যদি বলা হয় আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, এটার কন্টিনিউয়াস ফর্ম কি হবে? আমি ভাত খাবো, এটার কন্টিনিউয়াস ফর্ম কি হবে? হু ক্যান ডু ইট, এটার কন্টিনিউয়াস ফর্ম কি হবে? আই উইল ইট রাইস, এটার কন্টিনিউয়াস ফর্ম হবে আই উইল বি ইটিং রাইস। আমি Twice. আই উইল বি ইটিং রাইস, আই উইল ইট রাইস, এটা ইনডেফিনিট। আর কন্টিনিউয়াস কি হবে বলো রাজিন? আই উইল বি ইটিং রাইস। আর এর পারফেক্ট কি হবে বলো তো? পারফেক্ট, ফিউচার পারফেক্ট কি হবে? একটু ভুল হয়ে গেল। হুম একটু মনে রাখতে হবে, দেখো। বলা হচ্ছে আই উইল ইট রাইস, তুমি দ্বিতীয়টা ঠিক বলেছো। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আর যদি বলা হয় আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, তখন কি বলতে হবে? আই উইল হ্যাভ ইটেন রাইস।
আই উইল হ্যাভ ইটেন রাইস। বলো রাজিন, এখানে তুমি আচ্ছা, এটা ভালোভাবে আমি কনফিউশনটা দূর করে দিচ্ছি। দেখো আমি টেন্সটা একটু বের করি, তারপর তোমাকে এই ফিউচার টেন্সটা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবেন প্লিজ। এটা আমি একটু বের করি এখানে। টেন্সটা আমরা এখনো কিন্তু ক্লিয়ার না, বেসিক কনসেপ্ট, তাই না? এটা তো হ্যাভ হ্যাভে চলে আসলো, এখান থেকে দেখাই পার্ট 2। এইটাই হয়তো থাকতে পারে কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এইটা পেয়েছি, এই যে এখানে আছে কন্টিনিউয়াস টেন্স সিঙ্গিং। এটাতে এখানে দেখাবো। প্রথমে আমি একটা সাবজেক্ট নিতে পারি আই। সাবজেক্ট আমি কি নিব? আই। এরপর আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, এখানে আই এর পরে অক্সিলারি ভার্ব কি বসে? এম, ইজ, আর। তো এখান থেকে সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন, এখানে একটা অক্সিলারি ভার্ব নেওয়া যায় এম, একটা অক্সিলারি ভার্ব নেওয়া যায় এম, আই অ্যাম। এরপর রাইট ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। কেন যোগ করতে হয়? কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি দেখছি, আই অ্যাম ওয়াচিং। আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। আমি নিচ্ছি, আই অ্যাম টেকিং। এইবার দেখেন এই আই এর পরে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে যখন পাস্ট কন্টিনিউয়াস করব, তখন কি হবে বলেন তো? তখন কিন্তু আই এর পরে ওয়াজ বসবে। আই, ইয়েস, আই ওয়াজ, ভার্ব কিন্তু ঠিক থাকবে, আই ওয়াজ রাইটিং। আমি লিখছিলাম, এখানে অবজেক্টও দিয়েছি। আমি কি লিখছিলাম? আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আচ্ছা, এইটা যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো, তখন এমও বাদ চলে যাবে, অজও বাদ চলে যাবে, থাকবে হচ্ছে উইল বি। হ্যাঁ, এইটা, এই উইল বিটা কোথায় বসবে? শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। মনে রাখবেন, আমি বলি এই যে সাবজেক্ট, এটা যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন। আইও দিতে পারেন, হিও দিতে পারেন, সিও দিতে পারেন, বা অন্য কোনো সাবজেক্ট দিতে পারেন। আপনাকে শুধু একটা জিনিস মাত্র মনে রাখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম ইজ আর। আমার সঙ্গে বলেন, কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে অজয়ের, আর ফিউচার টেন্স হলে একটি মাত্র ভার্ব বসে, উইল বি। উইল বি, শ্যাল বিটা এখন আর দেখা যায় না, উইল বি। তো এখানে এই যে দেখেন, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাম ইজ আর, অজয়ের, শ্যাল বি বা উইল বি। আর এরপরে যে ভার্ব বসবে, এই ভার্বটা কিন্তু সর্বদা একই রকম থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলেই সেখানে ভার্বের পর আইএনজি বসে। কন্টিনিউয়াস টেন্স হলেই সেখানে ভার্বের পর আইএনজি বসে। যেমন আই অ্যাম রাইটিং আ লেটার, আই ওয়াজ রাইটিং আ লেটার, হ্যাঁ, আই উইল বি রাইটিং এ লেটার। তো এইখান থেকে বাক্য করতে হবে। নাহিদা আপাই উই দিয়ে একটু বলেন তো, উই দিয়ে এই যে আমাদের যে বক্সটা রয়েছে, এইটা একটু করতে হবে প্লিজ। এটা করেন উই দিয়ে। উই এর পরে আর দিয়ে একবার বলবেন, অয়ার দিয়ে বলবেন, উইল বি দিয়ে বলবেন, বলেন। উই হ্যাঁ, ক্রিকেট, হুম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হুম, উই ওয়ার প্লেইং ক্রিকেট, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হুম, তারপর হচ্ছে উই উইল বি হুম। প্লেইং ক্রিকেট, থ্যাংক এটা ইউ। হচ্ছে ফিউচার। ফিউচার কন্টিনিউয়াস। এইবার আপনি এখানে উই চেঞ্জ করে দেন, এখানে আপনি আরো অন্যান্য বিষয়গুলো চেঞ্জ করে দেন, তো দেখি পারেন কিনা। উই দিয়ে, হি দিয়ে করেন তো, হি, হি এর পরে কি আর হবে না ইজ হবে? হুম, হি ইজ প্লেইং ক্রিকেট, হুম, হি ওয়াজ প্লেইং ক্রিকেট, হুম, হি উইল বি প্লেইং ক্রিকেট। হুম। ধন্যবাদ। তারপর আরো বলেন। আচ্ছা, তারপর হচ্ছে সি দিয়ে বলি, শি ইজ প্লেইং ক্রিকেট, অবশ্যই, তারপর শি ওয়াজ প্লেইং ক্রিকেট। প্লেইং ক্রিকেট, হ্যাঁ, শি উইল বি প্লেইং ক্রিকেট। তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম ইজ আর,
অন্যগুলো এখনো ভালোভাবে বুঝিনি। বুঝতে পারছেন? তাও অন্যগুলাও বুঝাবো, সবই ভালোভাবে বুঝবেন, নো প্রবলেম, শুধু ধৈর্য ধরতে হবে। তো তারপর এখানে আমরা বিভিন্ন সাবজেক্ট এনেছি। এটা হচ্ছে সব থেকে একটা ভালো পন্থা, একটা বক্সের মাধ্যমে দেখেন তিনটা টেন্স একই সময়ে ক্লিয়ার করে ফেললাম। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম ইজ আর বসে সাবজেক্টের পরে, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে ওয়াজ আর বসে, আরেকটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইটা সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি বসে, শ্যাল বি বা উইল বি বসে। যেমন আমি একটি গান গাইতেছি বা গাচ্ছি, তাই না? আই অ্যাম সিঙ্গিং আ সং। এই একই বাক্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, আমি একটি গান গাইতেছিলাম। হ্যাঁ, কি হবে? আমি একটি গান গাইতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং। থ্যাংক ইউ। যদি বলা হয় সুমি একটি গান গাইতেছিল, তখন কি হবে? রাজিন বলো, সুমি একটি গান গাইতেছিল। Song. সুমি ওয়াজ সিঙ্গিং আ সং। যদি বলা হয় সুমি একটা গান গাইতে থাকবে। Swimming song. থ্যাংক ইউ। রাজিন কিন্তু আমাদের সব থেকে জুনিয়র পার্টিসিপেন্ট, হ্যাঁ, ও কিন্তু টেন্স খুবই ভালো পারে। তো এই যে দেখেন এখানে তিনটা টেন্স আমরা বক্সের মাধ্যমে দেখলাম যে সাবজেক্টের পরে কি বসে, সাবজেক্টের পরে সব সময় একটা অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তারপর বসবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অজয়ার, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসবে হচ্ছে শ্যাল বি বা উইল বি। তো শ্যালের ব্যবহার এটা এনসিয়েন্ট আগের গ্রামার বইতে দেখা যেত, এখন ফিউচার টেন্সে টোটালি ফিউচার ইনডেফিনিট বলেন, কন্টিনিউয়াস বলেন, পারফেক্ট বলেন আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, এখানে শ্যাল, শ্যাল বি বা শ্যাল হ্যাভ এদের ব্যবহার নেই বললেই চলে। ফিউচার ইনডেফিনিট টেন্সে আপনি দিবেন উইল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দিবেন উইল বি, ফিউচার পারফেক্ট টেন্সে দিতে হবে উইল হ্যাভ, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দিতে হবে উইল হ্যাভ বিন। কি দিতে হবে? উইল হ্যাভ বিন। আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি, সরি করিতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। আচ্ছা দেখেন এই স্যার এটা আবার একটু বলেন। এটা আবার বলবো, এটা বলছি যে ফিউচার ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র উইল বসবে। যেমন উদাহরণ দেয়, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, এখানে আই এর পরে কি বসেছে? উইল। আচ্ছা ভালো করে বুঝবেন। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে উইল বি। ওই একই বাক্য যদি বলি আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আর আমি ভাত 1 ঘন্টা ধরে খেতে থাকবো, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। এটা আমি দেখাচ্ছি, দেখেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো মনে রাখবেন যে ফিউচার ইনডেফিনিটে অক্সিলারি ভার্ব হিসাবে শুধু উইল বসে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বসে, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বসে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন বসে। কি বসে বলেন? উইল হ্যাভ বিন। বক্স এগুলো আমাদেরকে পাঠা দিয়েন। অবশ্যই, আমি তো এই শিটগুলো প্রত্যেকদিন ক্লাস শেষ করেই সঙ্গে সঙ্গে পাঠাই, অথবা 1-2 ঘন্টা দেরি হয়, যেমন এর পর পর আরো একটা ক্লাস থাকে, ওই ক্লাসটা নিয়ে তারপর আমি পাঠাই দিই। আপনি যদি না পান আমাকে বলবেন, আমি প্রত্যেকদিন, এই যে দেখেন আপনাদের গ্রুপটার নাম হচ্ছে প্রাইভেট ক্লাস গ্রুপ 03, এই দেখেন ইংলিশ প্রাইভেট ক্লাস 03। হ্যাঁ, এই গ্রুপে যে গত ক্লাসে কি কি দিয়েছিলাম দেখেন এখানে আছে, ট্রান্সলেশনের শিট দিয়েছিলাম, তারপরে ইংলিশ টু বেঙ্গলি আর্টিকেল ট্রান্সলেশনের শিট দিয়েছিলাম। তার আগের ক্লাসে আমি টপিক ছিল একটা প্রেজেন্টেশন ইওর ফেভারিট প্লেস, সব এখানে থাকে এই গ্রুপে, দেখে নিবেন। হ্যাঁ, আর যদি না পান তাহলে আমাকে বলবেন, বলবেন যে স্যার আমি এই শিটটা পাইনি। এটা নষ্ট হয়ে গেছে, এখন নতুন এটা নিতে তো এই কারণে আগের গুলা সব হারাই গেছে। আচ্ছা যাই হোক, তো আমি নতুন করে আবার দিয়ে দিব, কোনো সমস্যা নাই। যে কোনো সমস্যা হলে পার্সোনাল ব্যাচে আমাকে বলবেন, এখানে আমি দেখেন কখনো আনমিউট করি না, বুঝতে পারছেন? এইটা হচ্ছে জি। সুবিধা। আমি অনেকেই আমাকে বলে যে স্যার আমাকে, আমি পড়তে বসেছি এই ওয়ার্ডের মিনিংটা পারতেছি না, এইটা একটু দেখাই দেন, ওইটা দেখাই দেন, আমি দেখাই দেই। আমি সবার ফোন কল রিসিভ করি, অন্য অনলাইন ব্যাচে পড়ে দেখেন ওইভাবে সেবাটা দেয় না। আচ্ছা যাই হোক, আমি এখন পড়ায় ফিরে আসি। এইটা আমি একটু টেন্স দেখাচ্ছিলাম, আমি ক্লাসটা শুরু করেছি, রাজিনের কথার সূত্র ধরে আমি টেন্সে চলে এসেছিলাম, আমি আবারও আসব। তো প্রথমে আমি আমাদের যে পড়াটা ছিল এইখানে আজকে একটু প্র্যাকটিস করি। আমরা আমরা তো অনেকদিন থেকে শুধু শিখতেছি শিখতেছি শিখতেছি, তাই না? কথা বলতে হবে, কথা বলতে গেলে
আমাদেরকে নতুন নতুন বাক্যের সাথে পরিচিত হতে হবে। একই জিনিস যদি বারবার করি হবে না, নতুন জায়গায় যেতে হবে। তো দেখেন এই যে জায়গাটা, আমরা এই প্যাসেজটা এখন ট্রান্সলেট করব। হ্যাঁ, প্যাসেজটা কি আছে? প্রথমে তাহমিনা আপা একটু বলবেন প্লিজ। আমি একটা প্যাসেজ দেখাই। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। মানুষদের সচেতন করা প্রয়োজন। যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। আরো কি করতে হবে? পদক্ষেপ নেওয়া হবে। দেখেন এইখান থেকে প্যাসেজ গুলো আমরা বলবো। আমাদের দেশ সুন্দর, এইটুকের ইংরেজি কি হবে? কে বলতে পারবেন? আমাদের দেশ সুন্দর। হ্যাঁ, আমরা ভেঙে ভেঙে বলি। ইয়েস, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। দেখেন আসলে কথাটা সত্য। জাপানে কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ নেই, তাদের কোনো ন্যাচারাল রিসোর্সেস নেই, তারপরও জাপান উন্নত। তো এখানে বলা হচ্ছে আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। কি হবে? এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। অ্যান্ড ফুল ইন, অথবা অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। বাক্যটা কিভাবে করলাম আমি একটু ভেঙে ভেঙে বুঝাই। আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, এতটুকু আমরা সবাই পারি। আমাদের দেশ হয় সুন্দর। আচ্ছা, এরপর কি করব? এবং, এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড। এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড। আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, অ্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর। এইভাবে করতে হবে। ভরপুর প্রাকৃতিক সম্পদে। ভরপুর প্রাকৃতিক সম্পদে। নাহিদা আপা, ক্লাসটা ভালোভাবে খেয়াল করবেন। আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য সাজাতে গেলে সমস্যা ফিল করি, তাই না? কেন? আমি ভাত খাই, এই বাক্যটা ঠিক যেভাবে আছে এইভাবে যদি লিখে দেই তাহলে বাক্যটা দাঁড়ায় আই রাইস ইট। আমি ভাত খাই। আমি ইংরেজি আই, রাইস মানে হচ্ছে ভাত, আর ইট মানে খাই। আমি ভাত খাই, আই রাইস ইট। বাক্যটা তো ভুল গেল, তাই না? সঠিক কি হবে? আই ইট রাইস। তাহলে আই ইট রাইস এই অনুসারে যদি বাংলা বলি, বাংলা কেমন শোনায়? আই ইট রাইস। আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। আমি খাই ভাত। বাংলা কি বলেছিলেন? আমি ভাত খাই। ইংরেজি কি করলেন? আমি খাই ভাত। এখানেও এখানেও সেই একই সিস্টেম। দেখেন, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আমাদের দেশ সুন্দর, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এবং ইংরেজি অ্যান্ড। অ্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর। একটু পিছন দিক থেকে করবেন। ভরপুর প্রাকৃতিক সম্পদে ভরপুর ইংরেজিটা হচ্ছে রিচ ইন। রিচ ইন মানে ভরপুর। রিচ ইন কিসে ভরপুর? ন্যাচারাল রিসোর্সেস। রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এইবার দেখেন, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। তবে ইংরেজি হচ্ছে হাওএভার। তবে ইংরেজি হচ্ছে হাওএভার মানে যাই হোক। এরপর কি হবে? অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড। কি বললাম? দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, পরিবেশ দূষণ করা হয়। মানুষদের সচেতন করা প্রয়োজন। এই বাক্যটা কে বলতে পারবেন? তাহমিনা আপা পারবেন? হ্যাঁ বলো, মানুষদের সচেতন করা প্রয়োজন, বলো। People need to be made হ্যাঁ, aware. ইয়েস, পিপল নিড টু বি, লোকজনদেরকে প্রয়োজন কি? অ্যাওয়ার। পিপল নিড টু বি মেড অ্যাওয়ার। হ্যাঁ, লোকজনদের সচেতন করা প্রয়োজন। দেখেন এটা কারা করবে? এখানে কিন্তু সাবজেক্ট বা কর্তা ডিরেক্ট থাকছে না। যেমন বলেছিলাম না, মাছ বিক্রি করা হয়, চাউল বিক্রি করা হয়, তারপরে সেখানে যাওয়া হয়, তাদেরকে সাহায্য করা হয়, তাই না? মনে রাখবেন যে এই যে মানুষদের সচেতন করা প্রয়োজন বা হয় বা দরকার, এমন যদি কোনো সেন্টেন্স থাকে, এমন যদি কোনো মিনিং আসে, তাহলে সেখানে আমরা প্যাসিভ মুডে করব। মানুষজন, মানুষদের সচেতন করা প্রয়োজন। তাহলে কি? পিপল নিড টু বি মেড অ্যাওয়ার। মেক মানে করা, সেখান থেকে মেড। V3 ব্যবহার করতে হয় প্যাসিভ মুডের ক্ষেত্রে। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি।
শুধু যদি এইটুক বলি ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন, তাদেরকে সাহায্য করা হয়, জমিটা বিক্রয় করা হয়, ঘরটা ভাড়া দেওয়া হয়, রুমটা পরিষ্কার করা হয়, এইগুলা কিভাবে করবেন? ঠিক সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। যেমন তাদেরকে সাহায্য করা হয়, দে আর হেল্পড, HELPED, হ্যাঁ, খাবারটি খাওয়া হয়, দা ফুড ইজ ইটেন, দা ফুড ইজ ইটেন। বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি ইজ প্রিপেয়ার্ড, কে রান্না করে? এই ধরনের সাবজেক্ট বা কর্তা যদি না থাকে তাহলে ওই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, এরপর অক্সিলারি ভার্ব বসাতে হয়, তারপর ভার্বের V3 দিতে হয়। পেপার পড়ে দেখবেন, ইংলিশ পেপার পড়বেন, প্রচুর এইগুলা জানতে পারবো। হ্যাঁ, আমরা সারাদিন যে কথা বলি এই কথাগুলা কিন্তু এর অধিকাংশ কথা আমরা প্যাসিভ মুডে করি। এটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না। ঢাকা শহরে প্রচুর পরিমাণে মাছ বিক্রি করা হয়। কি বললাম, এখানে কি আপনি মাছকে সাবজেক্ট ধরবেন? মাছ কি বিক্রি হতে পারে? না। একটা বাক্যের ওই বাক্যটার, ভালোভাবে শুনেন, ওই বাক্যটার যে মালিক, বাড়ির একজন মালিক থাকে না বাবা, তো বাক্যটার যে মালিক, ওই মালিক যদি থাকে উপস্থিত তাহলে সেটা হয় অ্যাক্টিভ ভয়েস, ওই মালিক বা কর্তাকে প্রথমে বসাতে হয়। কিন্তু মালিক যদি না থাকে এটা প্যাসিভ মুডে করতে হয়। ঢাকা শহরে প্রতিদিন অনেক মাছ বিক্রয় করা হয় বিভিন্ন জায়গায়, তাই না? তো ঢাকা শহরে প্রতিদিন বিভিন্ন মাছ বিক্রয়, প্রতিদিন অনেক মাছ বিক্রয় করা হয়। কারা মাছ বিক্রি করে? কারো নাম উল্লেখ আছে? নেই। আর মাছেরা তো নিজে নিজে বিক্রি হতে পারে না। তার মানে কি এই বাক্যটা কর্তৃত্ব শূন্য বাক্য, এখানে কর্তা নেই, এখানে অবজেক্টকে কর্তা ধরে কাজটা সারতে হবে। তাদেরকে সাহায্য করা হয়, ভাত খাওয়া হয়, কাজটি করা হয়, এই বাক্যগুলো আমরা প্যাসিভে। তারপর দেখেন, যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব, বা পুরোই পরিবেশ সুরক্ষিত রাখা যায়। আপা কি অসুস্থ না সুস্থ? তাহমিনা আপা প্লিজ, ক্যান ইউ হেয়ার মি ফ্রম USA? আচ্ছা, যাই হোক, তো আমরা যে বিষয়টা বলছিলাম, দেখেন কি বলা হচ্ছে, যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। দেখেন বলা হচ্ছে ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, বাড়ানো ইংরেজি হচ্ছে বৃদ্ধি করা, রেইজড। ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। It will be possible to protect the environment. It will be possible to protect the environment. পরিবেশ সুরক্ষিত, তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। It will be possible, সম্ভব হবে কি, to protect the environment, পরিবেশ সুরক্ষিত করা। সবাই মিলে কাজ করলে, অর্থাৎ কি সবাই মিলে যদি কাজ করে, ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দেখেন, এই ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। প্লিজ সাউন্ড আসছে, একটু অফ করি। তো এখানে কি বললাম, আচ্ছা কথা আসছে, তো দেখেন বলা হচ্ছে ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, কন্ডিশনাল সেন্টেন্স মনে আছে তো? অর্থাৎ বলা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা হবে, অর্থাৎ সবাই মিলে যদি কাজ করি পরিবেশ রক্ষা হবে। দেখেন ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। ইন দ্য ফিউচার মোর স্টেপস উইল বি টেকেন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। কি বলা হচ্ছে, ইন দ্য ফিউচার মোর স্টেপস উইল বি টেকেন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উন্নতির জন্য, পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। তাহলে আরো পদক্ষেপ নেওয়া হবে, মোর স্টেপস উইল বি টেকেন, কি, টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, কি হবে বলেন, টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উন্নতির জন্য। এই বাক্যগুলো আমাদেরকে নিজেরা করব, আমরা এগুলো চেষ্টা করব, অবশ্যই পারবো। খুব ছোট ছোট বাক্য। একটা প্যাসেজ রয়েছে, আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। তাহলে এখানে আমি বলেছিলাম আছে নাই ছিল ছিল না, বা কোথাও কোনো জিনিস স্থিরভাবে আছে এমনটি বুঝালে, এমনটি বুঝালে সেখানে
আমরা দেয়ারের ব্যবহার করতে পারি। যদি প্রেজেন্ট টেন্স হয় দেয়ার ইজ, বা প্লুরাল হলে দেয়ার আর, আর যদি পাস্ট ফর্ম হয় দেয়ার ওয়াজ, আর প্লুরাল হলে দেয়ার ওয়্যার। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। দেয়ার ইজ আ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। কিভাবে করব? স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। এখানে দেখেন, এখানে কিন্তু আমাকে প্যাসিভে করার কোনো দরকার নেই, কেননা এই বাক্যের সাবজেক্ট এখানে স্বয়ং উপস্থিত আছে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। তাহলে এখানে কে অবস্থিত, কে অবস্থান করছে? ডিরেক্ট এখানে সাবজেক্ট পেয়ে যাচ্ছি। সাবজেক্ট হচ্ছে স্কুলটি। তাহলে কি হবে? দা স্কুল ইজ লোকেটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। দা স্কুল, স্কুলটি অবস্থিত, ইজ লোকেটেড, সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়, সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। দা স্কুল ইজ লোকেটেড, কোথায়? ইন অন কর্নার, এক কোণে, অফ দ্য ভিলেজ, গ্রামের। অফ দ্য ভিলেজ, গ্রাম এর। অফ মানে হচ্ছে র বা এর। দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাল। দেখেছেন এই র বা রয়েকার, এর জন্য অফ, অফ মানে হচ্ছে র বা এর। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। সাবজেক্ট পেয়ে গেছি, কারা? ছাত্রছাত্রীরা। এর ইংলিশ কি? দ্য স্টুডেন্টস গো টু স্কুল এভরি মর্নিং, অথবা এভরি মর্নিং স্টুডেন্টস গো টু স্কুল। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা কি করে? স্কুলে যায়। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। এই যে দেখেন আবার প্যাসিভ চলে আসছে, কত সুন্দর একটা বাক্য। আমি একটু কালার করি। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। কারা মেনে চলে? এখানে সাবজেক্ট কি? অনেকে বলে স্যার নিয়ম কানুন তো সাবজেক্ট। তা নিয়ম কানুন কি নিজে চলতে পারে? মানে নিয়ম কানুনকে তো মেনে চলা হয়, নিয়ম কানুন তো এখানে সাবজেক্ট না। আমি ভাত খাই, ভাত তো নিজে নিজে খাওয়া হতে পারে না, ভাত মেখে তারপর আমি খাই। সাবজেক্ট এখানে আই, ভাত না। তো স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। তাহলে অনেক নিয়ম কানুন ইংরেজিটা কি হবে? এই অবজেক্ট আর সাবজেক্টের জায়গায় এসে বসে যাবে। মেনি রুলস, মেনে চলা হয়। তাহলে প্রেজেন্ট টেন্সে আছে না, আর ফলোড। ফলো মানে অনুসরণ করা বা মেনে চলা। তাহলে মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। কোথায়? এট দ্য স্কুল, স্কুলেতে। মেনি রুলস আর ফলোড এট দ্য স্কুল, স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। তাহলে কাদেরকে উৎসাহিত করা হয়? শিক্ষার্থীদেরকে। কি হবে? স্টুডেন্টস আর এনকারেজড টু ফোকাস অন দেয়ার স্টাডিজ, টু ফোকাস অন দেয়ার স্টাডিজ। স্টুডেন্টস, সরি, কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে যদি তারা নিয়ম ভঙ্গ করে। তাহলে কি হবে? যদি তারা নিয়ম ভঙ্গ করে তখন তাদের শাস্তি দেওয়া হয়। চিলড্রেন মে বি পানিশড, ছাত্রছাত্রীদের বা শিশুদের সাজা দেওয়া হতে পারে ইফ দে ব্রেক দ্য রুলস। কি হবে? ইফ দে ব্রেক দ্য রুলস, যদি তারা নিয়মগুলো ভঙ্গ করে, যদি তারা, কি বললাম? সামটাইমস চিলড্রেন মে বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস। ইন ফিউচার স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি। বলা হচ্ছে ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য সেজন্য তাদের প্রস্তুত করা হয়। তাহলে কি বলা হচ্ছে? স্টুডেন্টস ইন ফিউচার, students are prepared so that they can contribute positively for the society. ভবিষ্যতে তারা যাতে সমাজের ভালো করতে পারে সেই জন্য তাদেরকে প্রস্তুত করা হয়। দেখেন এইটা তো প্যাসেজ আকারে আমি এই ট্রান্সলেশন গুলো আপনাদেরকে শিখাচ্ছি, প্যাসেজ আকারে, তাই না? আমরা টেন্স থেকে যে ট্রান্সলেশন গুলো করেছিলাম এইগুলো আমরা প্র্যাকটিস করব এখন। আর তারপর আমরা স্পোকেনের কিছু রুল দেখব, আমরা টেন্স দেখব, আমরা আজকে অন ভার্ব, হাউ টু মেক 30+ সেন্টেন্স উইথ অন ভার্ব, এইটাও একটু দেখবো। তো এখন আমি টেন্সের ভিতর থেকে আমাদের ডে কত ছিল এইটা একটু আপনারা ট্রান্সলেট করবেন। দেখেন এই টেন্স গুলা কিন্তু আমাদের প্রতিদিন, তার আগে আমি এখান থেকে ভার্ব ফর্ম গুলো একটু পড়তে দেই। হ্যাঁ, আপনারা শেষের দিকের এই ভার্ব ফর্ম গুলো একটু পড়বেন প্লিজ। একটু বড় করে দিলাম, দেখেন এইখান থেকে একটু পড়বেন।
ব্রিং থেকে পড়তে হবে। হ্যাঁ, ব্রিং, ব্রট, ব্রট। ব্রিং মানে হচ্ছে আনা, ব্রট এনেছিল, আর ব্রট V3 হচ্ছে আনিয়াছে বা এনেছে। তারপর দেখেন বার্স্ট, হাসিতে ফেটে পড়া। তাহলে কি হবে? বার্স্ট, বার্স্ট, বার্স্ট। এর তিনটা ফর্মই কিন্তু একই। পারলে এখান থেকে বাক্য করতে হবে। ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব মানে হচ্ছে উপরের দিকে ওঠা বা আরোহণ করা, তাই না? ক্লাইম্বড, ক্লাইম্ব। ডিগ শব্দের অর্থ খনন করা, ডাগ, ডাগ। আপনারা যদি এই ডিগ শব্দের অর্থ খনন করা এটা জানেন, কিন্তু ডাগ শব্দটা না জানা হয়, এই ভার্ব কেন মুখস্থ করতে হয় জানেন? এই ভার্ব ফর্ম না জানলে প্রথম দরকার সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, কর্মও লাগে না। আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আমি খেলি, আই প্লে। আমি দেখি, আই সি। এরপরে আপনি সাবজেক্টের সরি অবজেক্ট লাগাতে পারেন। আই রিড কি? আই রিড এ বুক। আই প্লে, আমি কি খেলি? আই প্লে ফুটবল। হ্যাঁ, আই গো, আমি যাই। অবজেক্ট দিলেন, কোথায় যাই? আই গো টু স্কুল। তার মানে কি, আমি যদি সাবজেক্ট আর ভার্ব জানি কিছু, আমি বাক্য অটোমেটিকলি গঠন করা শিখে যাব। সাবজেক্ট আর ভার্ব। তো এই ভার্ব ফর্ম প্রথমেই মুখস্থ করতে হবে। অনেকগুলো ভার্ব ফর্মের শীট দিয়েছিলাম, এইখান থেকে পড়তে হবে। ব্রিং, ব্রড, ব্রড। প্রথমে রাজিন পড়ো তো একটু। রাজিন, আনমিউট করো। রাজিন, ক্যান ইউ হেয়ার মি? Yes, sir. হ্যাঁ, তুমি এখান থেকে পড়ো, প্রত্যেকটা পড়ো। ব্রিং থেকে, ব্রিং এর বাংলাটাও বলবা, এইভাবে বলবা। ব্রিং শব্দের অর্থ আনা, ব্রিং, ব্রড, ব্রড। বার্স্ট শব্দের অর্থ পেটে পড়া, বার্স্ট, বার্স্ট, বার্স্ট। এইভাবে পড়ে যাও তো, এগুলো পড়ো তো। Bring শব্দের অর্থ আনা। হুম, Bring, brought, brought. হুম, শব্দের অর্থ ফেটে যাওয়া। হুম, Burst, burst, burst. হুম, Flip শব্দের অর্থ উঠা। হুম, Flip, flip, flip. হুম, Flip শব্দের অর্থ খনন করা, খনন করা। হুম, Dig, book, book. হুম, Dig, দাগ, দাগ। হুম। তারপর পড়ো Feed, ফিড, FEED। ফিড মানে হচ্ছে খাবার দেওয়া বা খাওয়ানো। হ্যাঁ, ফিড, ফেড, feed ফেড। শব্দের অর্থ হুম, খাওয়া। হুম, Feed হুম, হুম। fight, fought, fought. থ্যাংক ইউ। ফাউট, ফাইট, এটা ফাউট বলবো না, ফট। ফাইট, ফট, ফট। তারপর ফিল, FEE, ফিলিপ, পলায়ন করা। হুম, হুম, শব্দের অর্থ ঝোলানো। হাং, হুং, হুং। হ্যাঁ, লিফট শব্দের অর্থ লাফানো। লিফট, লেফট, লেফট। থ্যাংক ইউ। তারপরে এখান থেকে পড়ো লাই। লাই শব্দের অর্থ শুয়ে পড়া বা শয়ন করা। লাই, লে, লেইন। লাই শব্দের অর্থ শোয়া। লাই, লেই, লেই। তারপর মিন, মিন শব্দের অর্থ বোঝানো। মেইন, মেইন্ট, মেইন্ট। মিন্ট, মেন্ট। থ্যাংক ইউ। রাইড, রিড রাইট শব্দের অর্থ চূড়া। রাইট, রোড, রোড। রিডেন। তারপর শাইন, বলো। শব্দের শাইন শব্দের অর্থ জ্বলা। শাইন, শনশন। শুট শব্দের অর্থ গুলি করা। শুট, শুট, শুট। স্মেল, স্মেল শব্দের অর্থ ঘ্রাণ নেওয়া। স্মেল, স্মেলড, স্মেলড। স্লিপ, স্পিল শব্দের অর্থ বানান করা। ইয়েস। স্পিল, স্পিল্ড, স্পিল্ড। তারপর স্পেন্ড, স্পেন শব্দের অর্থ ব্যয় করা। স্পেন, স্পেন্ড, স্পেন্ট। থ্যাংক ইউ। দেখো এইটা দিয়ে একটা বাক্য করো তো, এই তিনটা ওয়ার্ড দিয়ে। এই যে শেষের তিনটা, যেমন স্পেন্ড অর্থ ব্যয় করা, SPEND। আর এটার V2 আর V3 হচ্ছে টি আসবে, ডিটা উঠে গিয়ে টি আসবে। স্পেন্ট, স্পেন্ট। তো তুমি V1 দিয়ে একটা বাক্য রচনা করতে পারবা? আমি প্রতিদিন 50 টাকা খরচ করি বা ব্যয় করি, কি হবে বলো? স্পেন্ড দিয়ে বাক্য করতে হবে। আই, বলো, আমি প্রতিদিন 50 টাকা ব্যয় করি, কি হবে? রাজিন বলো। I spend 50 টাকা I এভরি ডে। আচ্ছা, এইটা বলো, V2 দিয়ে একটা বাক্য বলো। আমি গতকাল 50 টাকা
ব্যয় করেছিলাম কি হবে? V2 দিয়ে বলো তো, V2 দিয়ে, একেবারে সহজ, বলো। হুম। না, একটু ভুল হচ্ছে, ই দিয়ে স্টার্ট হবে না, 15 হবে না, 50 বলতে হবে, অর্থাৎ আই স্পেন্ট, দেখো SPENT, আই স্পেন্ট 50 টাকা ইয়েস্টারডে, আমি গতকাল 50 টাকা ব্যয় করেছিলাম। আর এই V3 দিয়ে যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে, আমি আজ সকালে 50 টাকা ব্যয় করেছি, আমি আজ সকালে 50 টাকা ব্যয় করেছি। ও সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন এই জায়গাটা, নাহিদা আপা একটু খেয়াল করবেন। বলা হচ্ছে যে আমি আজ সকালে 50 টাকা ব্যয় করেছি, করেছি, খেয়েছি, গিয়েছি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট এর পরে হ্যাজ বা হ্যাভ বসে। আই হ্যাভ, আই হ্যাভ বলো হচ্ছে আই হ্যাভ স্পেন্ট 50 টাকা, 50 টাকা ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইয়েস, বাট টুডে মর্নিং। আচ্ছা, এবার দেখো, স্টেল মানে চুরি করা, স্টোল, স্টোলেন। যদি বলা হয় সে একটি কলম চুরি করেছিল, সে একটি কলম চুরি করেছিল, কি হবে? হি স্টোল আ পেন, শি স্টোল আ পেন, সে একটা কলম চুরি করেছিল। যদি বলা হয় সে একটা কলম চুরি করে, তখন কি হবে? শি স্টিলস, দেখেন STEALS, এখানে এসটা কেন হবে? কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, চুরি করে। আর শি বা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন। হুম। আচ্ছা, তো এই ভার্ব ফর্ম গুলা কার কার মুখস্থ? এই শীটটা আমি অনেকবার করে দিয়েছি, প্রয়োজনে আজকে আবার দিব। এই দেখেন চ্যাপ্টার 8 স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে বইটা সবার হাতে হয়তো আছে, এই বইতে চ্যাপ্টার 8-এ কনজুগেশন অফ ভার্বস, V1 ফর্ম, V2 ফর্ম, V3 ফর্ম এবং বেঙ্গলি মিনিংও দিয়েছি। এইভাবে এখানে যে ভার্ব গুলো অ্যারেঞ্জ করেছি, প্রত্যেকটা ভার্ব, প্রত্যেকটা ভার্ব খুব ইম্পর্ট্যান্ট রাজিন। এইগুলা তোমার পরীক্ষা হয়ে গিয়েছে, এখন মুখস্থ করে ফেলবা। তোমাকে নিয়ে অনেক আশা ভরসা দেখতে পাচ্ছি, বুঝছো? তুমি অনেক অল্প বয়স কিন্তু গ্রামারের অনেক বিষয় শিখে ফেলেছো। তুমি এইভাবে আরো শেখো, সেই দোয়া করি, এবং তুমি এইভাবে চেষ্টা করতে থাকো। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, পড়তে বসে কোনো সমস্যা ফিল করলে আমার কাছ থেকে তাৎক্ষণিকভাবে এগুলা শুনে নিবা। তোমার প্রোনাউন্সিয়েশনটা অনেক ক্লিয়ার আছে, এইভাবে কিন্তু চেষ্টা করতে হবে, বুঝছো? এখন আমি এইটা দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। আমি আগামী ক্লাসে, আমি আগামী ক্লাসে এই শীট থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমি জিজ্ঞাসা করব। আমি যদি এখানে মওদুদ ভাইয়াকে বলি যে বলেন তো কি হবে, ডিগ ডাক ডাক, ফিট ফেট ফেট, তারপর টিয়ার টোর টর্ন, অক ওক অকেন, উইপ ওয়েপ্ট ওয়েপ, বাইন্ড বিন্ড বাউন্ড, বাইট বিট বিটেন, ব্লিড ব্লিড ব্লিড, বার্ন্ট বার্ন্ট বার্ন্ট, দেখেছেন? এইভাবে এইগুলা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। এইগুলো যেমন দেখেছি এখানে, এই যে কোনটা দেখাবো এখানে, সিঙ্ক, SINK, সিঙ্ক অর্থ হচ্ছে ডুবে যাওয়া, তাই না? স্যাঙ্ক, সাঙ্ক, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক, দেখেন এইভাবে কিন্তু এই বাক্যগুলো আমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইগুলা প্র্যাকটিস না করলে কিন্তু আমরা পারবো না। যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি কথা বলতে পারবেন। তাহমিনা আপা প্লিজ একটু আনমিউট করেন আপা। এখন এই টেন্সের ট্রান্সলেশন গুলো আপনাকে একটু বলতে হবে। আপনি কি অসুস্থ না সুস্থ আপা? আপা শুনতে পাচ্ছেন? আজকে কোনো কথাই শোনা যাচ্ছে না আপা। আচ্ছা মওদুদ ভাই, এখন এই ট্রান্সলেশন গুলো একটু বলবেন, হ্যাঁ? আমরা এখানে যারাই রয়েছি, আজকে আমরা এই ট্রান্সলেশন গুলো একটু প্র্যাকটিস করব। এগুলা করলে কিন্তু আমরা ক্লাসটা আরো বেশি ভালো, আমরা যা যা শিখছি, এই যে টেন্সের একটা গঠন প্রণালী শিখালাম, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এইগুলা দিয়ে আমাদেরকে বাক্য করতে হবে। এইগুলা দিয়ে কিন্তু আমাদের কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। একটা রুল শিখে সেই রুলটা দিয়ে যখন আমরা বাক্য তৈরি করতে পারবো, তবেই কিন্তু রুলটা শেখা আমাদের সার্থক হবে। একটা কথা এখানে লিখেছি দেখেন, সারাদিন যত কথা আমরা বলি, এর 90 থেকে 95% কথা
শুধুমাত্র সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে আমরা বলতে পারি। খুব চমৎকার একটা কথা। সারা দিনের আমাদের কথার 90% কথাবার্তা, 90 থেকে 95% তিনটা টেন্স ব্যবহার করে বলি। আপনারা খেয়াল করে দেখবেন, এটা গবেষণায় উঠে এসেছে। হয় প্রেজেন্ট ইনডেফিনিট, না হয় পাস্ট ইনডেফিনিট, না হয় ফিউচার ইনডেফিনিট। বেশিরভাগ কথাগুলা আমরা এই তিনটা টেন্স ব্যবহার করে করি। তো তিনটা টেন্স থেকে 6টা বাক্য বলতে হবে। প্রেজেন্ট টেন্সের 2টা বলবেন বাংলা, তার ইংলিশ বলবেন। পাস্ট ইনডেফিনিটের 2টা বাংলা, 2টা ইংরেজি। ফিউচার ইনডেফিনিট টেন্সের 2টা বাংলা বাক্য বলতে হবে, সেই 2টারই ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। প্রথমে এমডি পলক, আপনি একটু চেষ্টা করেন। তারপর মেহেদি ভাইয়া বলবেন, তারপর মওদুদ ভাইয়া। এমডি পলক, প্লিজ আনমিউট, কথা বলার সঙ্গে সঙ্গে আনমিউট করতে হবে, কারণ সময় চলে যায় তীরের গতিতে। আচ্ছা, উনি হয়তো শুনতে পারছেন না। মেহেদি হাসান ভাইয়া বলেন, প্রেজেন্ট টেন্স থেকে 2টা, পাস্ট টেন্স থেকে 2টা, ফিউচার টেন্স থেকে 2টা। হ্যাঁ, আপনারা কেউ কি শুনতে পারছেন না? আমার এখানে সমস্যা না আপনাদের সমস্যা? মেহেদি হাসান ভাইয়া একটু আনমিউট করেন। ওকে, আই ক্যান হিয়ার ইউ। বলেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে 2টা বাংলা বাক্য বলেন, এই 2টার ট্রান্সলেশন বলবেন। ট্রান্সলেট ইনটু ইংলিশ। কত বাক্য আছে? হাজার হাজার, যে কোনো বাক্য বললে হবে। আমি স্কুলে যাই, তারা মাছ ধরে। এই 2টার ট্রান্সলেশন করেন আপনি। আমি স্কুলে যাই ইংরেজি কি হবে? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, গো টু স্কুল। তারা মাছ ধরে, তারা এটা কি মাছ হবে? ধরে। এটা কি হবে? তারা মাছ ধরে, দে caught in the fish। দে কট ইন দা ফিশ না, একেবারে সহজ। সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম, তারপর অবজেক্ট। তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ। দে ক্যাচ ফিশ। আমাদের দেখেন, কথা বললে আপনি যদি এই কথাটা না বলতেন, আপনার এখানে যে সমস্যা আছে আমি বুঝতেই পারতাম না, তাই না? তার মানে কি, কথা বলতে হবে, কথা বললে সমস্যাগুলা ধরা পড়বে। তো বলা সাথে আর হবে না এখানে। না, দে আর হবে কেন? এইটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে কখনো কোনো অক্সিলারি ভার্ব আসবে না। আরটা কোথায় বসে জানেন? এটা কন্টিনিউয়াস টেন্সে বসে। তারা মাছ ধরিতেছে, দে আর ক্যাচিং ফিশ। দে আর ক্যাচিং ফিশ। কিন্তু আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও আরটা বসে। আপনি ঠিকই বলেছেন। কোথায় বসে? সেইটা হচ্ছে যখন কোনো ভার্ব না থাকে। যেমন যদি বলা হয় আমরা ছাত্র, কি বললাম? আমরা ছাত্র, কি হবে? উই আর স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস। এখানে আর কেন হলো? আমরা ছাত্র। এখানে দেখেন বাংলা বাক্যে কোনো ভার্ব নেই, কোনো ক্রিয়া নেই, এই জন্য এখানে একটা ক্রিয়া মনে মনে ধরে নিয়ে আসলাম। আমরা হই ছাত্র, আমরা হই ছাত্র। উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। বুঝতে পেরেছেন? এছাড়া অন্য কোথাও কিন্তু এই অ্যাম ইজ আর বসবে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বের মূল ফর্ম। আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আমি খেলি, আই প্লে। তারা খেলে, দে প্লে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মেহেদি ভাইয়া বলেছে, এখন মওদুদ ভাইয়া একটু বলবেন। আপনি প্রেজেন্ট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো? আচ্ছা, আপনি প্রত্যেকটার শোনেন, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার কন্টিনিউয়াস টেন্সের 2টা করে বাংলা এবং ইংরেজি বাক্য বলবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াসের 2টা, পাস্ট কন্টিনিউয়াসের 2টা, ফিউচার। দেখেন, এইভাবে ছাড়া টেন্স আমরা ক্লিয়ার করতে পারবো না। আমি প্রতিদিন টেন্স পড়াবো, কিন্তু আমি ফিডব্যাকটাও নিব। বলেন। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। থ্যাংক ইউ, ইট ইজ রেইনিং। তারপর আরো একটা বলেন। উই আর ইটিং, we are eating rice. We are eating rice. We are eating rice. They was going to market. একটা বড় ভুল করে ফেলেন। They were going to market. হ্যাঁ, দের পরে ওয়াজ বসে না, দে ওয়ার। থ্যাংক ইউ। তারপর they were, sorry, they were going to market. They were catching fish. I will be
going to Dhaka tomorrow. হুম Uh, they will be going to market tomorrow. হুম আর কোন টেন্স বলতাম স্যার? থ্যাংক ইউ, আপনি তিনটাই বলেছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, নাহিদা আপা কি কন্টিনিউয়াস টেন্স বলতে পারবেন? একটু আগে আমি বুঝাই দিয়েছি। আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেন। যেমন দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইটা বলবেন যে রনি একটি গান গাচ্ছে। নাহিদা আপা একটু আনমিউট করেন। রনি গান গাচ্ছে। কি হবে বলেন? Ronnie was singing a song. না, এটা তো পাস্ট কন্টিনিউয়াস বললেন আপা, প্রেজেন্ট কন্টিনিউয়াস। রনি ইজ Oh, সিঙ্গিং এ সং। Ronnie is singing a song. আচ্ছা, তারপর কি হবে বলেন? পাস্ট কন্টিনিউয়াস কি হবে? রনি ওয়াজ। এখানে Ronnie was singing a song আর ওখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হুম Ronnie রনি will be singing a song. ইয়েস, রনি উইল বি সিঙ্গিং এ সং। এইবার এইখান থেকে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। কেমন? আমরা একটা বাড়ি তৈরি করিতেছি, উই আর মেকিং এ হাউস। আর আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে আমি অন্তত 20 বার বলেছি আপা, আপনাকে কেবল শুনতে পেলাম। এর আগে আমি এতক্ষণ আমার জানি না কেন আমার ফোনের মিউট হয়ে গেছে, আমি এত ট্রাই করতেছি, আমি আপনাকে শুনতেছি, আমি ট্রাই করতেছি কিন্তু পারতেছি না, বারে বারে অফ করতেছি, বারে বারে ঢুকতেছি, এখন ঠিক হয়েছে, কি কারণ আমি জানি না। যাই হোক, এটা হয়তো আপনার ফোনে কোথাও কোথাও একটা ইয়ে হয়েছে আর কি, আমার হাত লাগছে হয়তো, আমি বলতে পারি না, সেই এত কিছু তো জানি না আর কি। অবশ্যই, যাই আমি 7:55 8টারও 5 মিনিট আগে শুরু করছি। আমি প্রথমেই আপনাকে খুঁজতেছিলাম, তারপরে দেখলাম আপনি 8:15 দিকে জয়েন করেছেন। আমি অন্তত বেশ কয়েকবার বলেছি আপা শুনতে পারছেন, ক্যান ইউ হিয়ার মি? আমি আমি তো আপনাকে বারবার বলতেছি আমাকে শুনছেন কিনা, আমি তো পারতেছিলাম না কেন আচ্ছা, জানি, যাই হোক, এখন ঠিক হয়েছে। এবার ঠিক হয়েছে, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখেন এখানে টেন্স নিয়ে একটু কথা বলি। আমরা প্রেজেন্টেশনে যাচ্ছি এবং আমরা আমাদের স্পোকেনের কিছু রুলে যাব। স্যার, প্রেজেন্টেশন ওই যে আমি তো ইয়েগুলো ছিল। ক্লাস করি, কারণ আপনি সব ক্লাস অসময়ে নিছেন, আমার তো ওই সময় থাকি নাই, আমি কোনো প্রেজেন্টেশন জানি না। আচ্ছা, এখানে প্রেজেন্টেশন হচ্ছে আমাদের যে প্যাসেজ গুলা ছিল, এই প্যাসেজ গুলাই ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংরেজিতে। আমরা টেন্সের যে ট্রান্সলেশন গুলা করছি, এই টেন্সের ট্রান্সলেশন না, আমরা প্যাসেজ গুলা ট্রান্সলেশন করতেছিলাম। আচ্ছা, তো দেখেন এইখানে আমরা বলছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। নাহিদা আপা অনেকগুলো বাক্য বলেছেন, তো এই বাক্যগুলোকে কি নেগেটিভ করতে পারবেন? যেমন একটা বাক্য বলেছেন, আই অ্যাম ক্যাচিং ফিশ। এইটার নেগেটিভ কি হবে বলেন তো? আই অ্যাম ক্যাচিং ফিশ, আমি মাছ ধরিতেছি। I am not catching fish. আমি কি মাছ ধরিতেছি, ইন্টারোগেটিভটা কি হবে? Am I catching fish? অ্যাম আই ক্যাচিং ফিশ, এটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? একেবারে Negative সহজ। internet. হ্যাঁ, ওই অ্যাম এর পরে নট Am দিতে হবে, অ্যামেন্ট আই, এন্ট আই ক্যাচিং ফিশ, am not I catching ক্যাচিং fish. ফিশ। এইটা পাস্ট কন্টিনিউয়াস এইভাবে করবেন, ফিউচার কন্টিনিউয়াসও করবেন। এইগুলা করে তৈরি করে রাখবেন অথবা আমাকে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে? তো দেখলে বুঝি না এটা কোনটা। বাংলা বাক্য মানে দেখলে বুঝবেন, ক্লাস করতে থাকেন। টেন্সের প্রথমে হচ্ছে কি জানেন, আমরা বাংলা বাক্য দেখে আমরা ভার্ব খুঁজে বের করতে পারি না, আর ওই ভার্বটা কোন ফর্মে আছে এইটা আমরা বুঝতে পারি না। যেমন এইখানে একটা ইয়ে যদি আপনাকে দেখায়, টেন্সটাও বুঝতে পারি না, মানে এই যে দেখেন টেন্স বুঝতে পারবেন, আমার সূত্রটা আপনাকে ফলো করতে হবে। সূত্র তো ফলো করেন না। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, এই বাক্যের ভার্ব কোনটি বলেন তো? আগে বাংলা বাক্য থেকে ক্রিয়া ভার্ব খুঁজে বের করতে হবে। তো আমাদের বা গ্রামে একটি ছোট্ট স্কুল, দেখেন এর কোনোটাই ভার্ব না, ভার্ব হচ্ছে আছে। ভার্ব হচ্ছে কি হবে? আছে। এইটা হচ্ছে ভার্ব। তাহলে আছে বললে কখন বুঝায়? বর্তমান কালে আছে, না অতীতে ছিল, না ভবিষ্যতে হবে? কখন বুঝায়? বর্তমান কালে আছে, তাহলে নিশ্চয়ই বাক্যটা প্রেজেন্ট টেন্সে হবে। আর এই বাক্যে আমি একটা ক্লাস নিয়েছিলাম, দেয়ার এবং ইট। এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট বলে, সূচনামূলক দেয়ার। কোনো বাংলা বাক্যের শেষে যদি এমন কোন শব্দ থাকে, আছে নাই ছিল ছিল না, আছে নাই ছিল ছিল না, এমন যদি কোনো শব্দ থাকে, তাহলে কিন্তু আপনাকে দেয়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দেয়ার। এই দেয়ারটা কেন ব্যবহার করতে হবে? এই যে বলছে আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, দেয়ার ইজ আ লিটল স্কুল ইন আওয়ার ভিলেজ, এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, তাই না? তাহলে এখানে এই যে আছে বললে আপনি বুঝতে পেরেছেন প্রেজেন্ট টেন্সে হবে। এই দেয়ারের পরে দেখেন আমি ইজ ব্যবহার করেছি, এখানে ওয়াজ দেয় নাই। যদি বলতাম এই আছে শব্দটা না লিখে
এখানে যদি আমি বলতাম আমাদের গ্রামে একটি স্কুল ছিল, আমাদের গ্রামে একটি স্কুল ছিল, তখন কি হবে? দেয়ার অজ হবে। কি হবে বলেন? দেয়ার অজ। দেয়ার অজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। এইবার দেখেন স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। কি হবে? দা স্কুল, এই যে দেখেন অবস্থিত, এটা বললে কিন্তু বর্তমান কালে অবস্থিত এমনটি বুঝায়, বর্তমান কালে অবস্থিত। তাহলে দা স্কুল ইজ সিচুয়েটেড ইন অন কর্নার অফ দা স্কুল। দা স্কুল ইজ সিচুয়েটেড ইন অন কর্নার অফ দা স্কুল। স্কুলটি গ্রামের এক কোণে, অর্থাৎ এইভাবে আপনাদেরকে বাংলাটা সাজাতে হবে। আচ্ছা, তো তাহমিনা আপা এগুলো একটু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করেন তো। প্রতিদিন সকালে ছাত্র ছাত্রীরা স্কুলে যায়। আপা একটু আনমিউট করেন। স্যার আমি শুনতে পাচ্ছি। এটা বলবেন, প্রতিদিন সকালে ছাত্র ছাত্রীরা স্কুলে যায়। স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল এভরি মর্নিং। একটু ভুল হয়ে গেল, আর গোয়িং টু দিলে তো স্কুলে যাচ্ছে, কিন্তু স্কুলে যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেন। ও যায়। হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখছেন আমাদের টেন্সটা এটা আমরা হচ্ছে এখনো সঠিকভাবে আইডেন্টিফাই করতে স্যার পারি নাই। কথায় খেয়াল করি যে মোবাইল ঠিক করার হুম। তাগিদে আমি কোনো কিছু ঠিক মতো শুনি নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন ঠিক প্রতিদিন হয়েছে, এখন শোনা সকালে যাচ্ছে, বলেন। ছাত্ররা স্কুলে যায়। দা স্টুডেন্ট গো টু স্কুল। দ্য স্টুডেন্টস গো টু স্কুল এভরি মর্নিং। থ্যাংক ইউ। স্কুলে অনেক অনেক নিয়ম বলেন, পড়ে অনেক যান। নিয়ম মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড ইন দ্য স্কুল। ইন দা স্কুল, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহী করা হয়। উৎসাহিত করা হয়, উৎসাহিত করা হয়। উৎসাহিত করা হয়। তাহলে এটা কিভাবে শুরু করতে হবে? অবশ্যই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। তাহলে কি করতে হবে? দেখেন মেনি, ওটা না, স্টুডেন্টস আর এনকারেজড। হ্যাঁ, এভাবে করতে হবে। আর এনকারেজড মানে প্যাসিভ মুডে। স্টুডেন্ট আর এনকারেজ, হ্যাঁ, তাদের মানে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। স্টুডেন্টস আর এনকারেজ টু দেয়ার attentive their study. to focus or to attentive, to be attentive on their studies. ঠিক আছে, আপনি যেটা বলেছেন ওটাও হচ্ছে। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে। sometimes the students বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে। দেখেন মেবি, হ্যাঁ মেবি মানে হতে পারে। sometimes the students may be punished. মেবি পানিশের পরে ইডি যোগ করতে হবে, অর্থাৎ V3 করতে হবে, অর্থাৎ এটা প্যাসিভ হয়ে গেল। sometimes the students may be punished, যদি তারা নিয়ম ভঙ্গ করে। if they break the rules, if they break the rules, if they break the rules, হ্যাঁ যদি তারা নিয়ম ভঙ্গ করে তখন তাদের শাস্তি দেওয়া হতে পারে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো, অবশ্যই হ্যাঁ বলে বলে যান, হচ্ছে ইন ফিউচার বা ইন দা ফিউচার। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে, ইন ফিউচার ভালো কাজ করতে পারে শিক্ষার্থীরা। দ্য স্টুডেন্ট ইন ফিউচার, দ্য স্টুডেন্টস ইন ফিউচার ভবিষ্যতে, স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করা হয়, সো দ্যাট যাহাতে তারা সমাজের ভালো কাজ করতে পারে বা সমাজের, হ্যাঁ দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য সোসাইটি বা ফর দ্য সোসাইটি। তাদেরকে প্রস্তুত করা হয়। দে আর প্রিপেয়ার্ড, স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, তাদেরকে প্রস্তুত করা হয়। কিভাবে প্রস্তুত করা হয়? যাতে, সো দ্যাট, যাতে তারা ভালো কাজ করতে পারে, সমাজের জন্য অবদান রাখতে পারে। সো দ্যাট যাহাতে দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি, যাহাতে তারা সমাজের ভালো কাজ করতে পারে, সমাজের উন্নতির জন্য তারা অবদান রাখতে পারে। এই বাক্যগুলো আমরা প্র্যাকটিস করব। দেখেন এইটা আপনারা একটু হোমওয়ার্ক করবেন। আপাতত অনেক কাজ করে পাঠান, আমাকে আগামী ক্লাসে এইটা পাঠাবেন আপনি যখন সময় পাইবেন। আমাদের জীবন মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই বাক্যগুলো বড় বড় বাক্য, হ্যাঁ এইগুলো একটু প্র্যাকটিস করেন, দেখবেন খুব দ্রুত আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। স্কুলে পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। আমাদের সমাজে শিক্ষার গুরুত্ব অনেক বেশি।
এইটা একটু হোমওয়ার্ক করবেন আগামী ক্লাসে। আচ্ছা, এখানে আমি আরো একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই কাজটা দেখেন। স্পোকেনের কয়েকটা রুল আমি একটু ইয়ে করে দেই। যেমন এই একটা রুল এখানে রয়েছে, কথা বলতে গেলে এই রুলগুলা কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়, এগুলা ছাড়া আমরা কথা বলতেই পারি না। ওকে, হ্যাঁ, এখানে দেখেন ইট সিমস, এর অর্থ হচ্ছে মনে হয়। মনে হচ্ছে আমি আমার চাবি ভুলে গেছি। মনে হচ্ছে আমি আমার চাবি ভুলে গেছি। আপনি বাসা থেকে বের হয়েছেন, মনে করছেন যে আমার চাবিটা ব্যাগে আনি নাই। ইট সিমস আই ফরগট মাই কিস। মনে হচ্ছে সে আসছে না। ইট সিমস শি ইজ নট কামিং। মনে হচ্ছে তারা আগ্রহী নয়। ইট সিমস দে আর নট ইন্টারেস্টেড। মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি। আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে আপনার মনে হচ্ছে যে পথ হারিয়ে ফেলেছি। তো মনে হয় বা মনে হচ্ছে, তখন ইট সিমস উই আর লস্ট দ্য প্যাথ। মনে হচ্ছে আমরা পথটা হারিয়ে ফেলেছি। এরপর দেখেন আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত। আই অ্যাম ইউএসইডি, অতীতকালে নিয়মিত অভ্যাস বা বর্তমানে অভ্যস্ত এমন বুঝালে আই অ্যাম ইউজ টু। বর্তমানে অভ্যস্ত হলে আই অ্যাম তারপর ইউজ টু। আই অ্যাম ইউজ টু ব্যবহার করা হয় কোনো কিছু করার অভ্যাস বা অভ্যস্ততা প্রকাশ করার ক্ষেত্রে। আম ইউজ টু একসঙ্গে বসাতে হবে। আই অ্যাম ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই অ্যাম ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন, আমি সকালে উঠতে অভ্যস্ত। আম ইউজ টু গেট আপ ফ্রম দ্য বেড ইন দ্য মর্নিং। সে দেরি করে কাজ করতে অভ্যস্ত। শি ইজ ইউজ টু ওয়ার্কিং লেট। তারা ঝাল খাবার খেতে অভ্যস্ত। দে আর ইউজ টু ইটিং স্পাইসি ফুড। তারা ঝাল খাবার খেতে, স্পাইসি ফুড অর্থ যে খাবারে ঝাল বেশি, ঝাঁঝালো খাবার। আমরা ঠান্ডা আবহাওয়ার জন্য অভ্যস্ত। দেখবেন যারা নেদারল্যান্ডে থাকে, নরওয়েতে থাকে, আমেরিকাতেও রয়েছেন আপা, তাহমিনা আপা, হ্যাঁ, অনেকটা শীত পড়ে, শীত প্রধান দেশ। তো আমরা ঠান্ডা আবহাওয়ার জন্য অভ্যস্ত। উই আর ইউজ টু কোল্ড ওয়েদার। সে প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত, তাই না? হি ইজ ইউজ টু রানিং এভরি মর্নিং। তারপর একটা রুল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। এর অর্থ হচ্ছে কি, আপনি কি বিরক্ত হবেন বা আপনি কি কিছু মনে করবেন, তখন আপনাকে বলতে হবে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড ব্যবহার করা হয় বিনয়ের সাথে কিছু অনুরোধ করার জন্য। মনে রাখবেন, ভদ্রতার সাথে কারো কাছে আপনি কিছু অনুরোধ করবেন, তখন উড ইউ মাইন্ড ব্যবহার করবেন। উড ইউ মাইন্ড ব্যবহার করা হয় বিনয়ের সাথে কিছু অনুরোধ করার জন্য। যেমন দেখেন, আপনি কি আমাকে সাহায্য করবেন? ভদ্রতার সাথে তাকে আপনি জিজ্ঞাসা করছেন যে আমি তো একটু বিপদে পড়েছি, আপনি কি আমাকে সাহায্য করবেন? আপনি কি একটু কষ্ট করে দরজাটা বন্ধ করবেন? আপনি কি একটু অপেক্ষা করবেন? এই বাক্যগুলা কিভাবে বলবেন? প্রত্যেকটা জায়গায় প্রথমে উড ইউ মাইন্ড ব্যবহার করবেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি? আপনি কি আমাকে সাহায্য করবেন? উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর? আপনি কি দরজাটা বন্ধ করবেন? উড ইউ মাইন্ড ওয়েটিং ফর আ হোয়াইল? আপনি কি একটু অপেক্ষা করবেন? আপনি কি কিছু মনে করবেন যদি আমি এখানে বসি? উড ইউ মাইন্ড ইফ আই সিট হেয়ার? অর্থাৎ এই বাক্যগুলা উড ইউ মাইন্ড ব্যবহার করে আমরা করব। কিসের ব্যবহার করব? উড ইউ মাইন্ড। তারপর দেখেন, হাউ লং দিয়ে আমরা কিছু বাক্য বলতে পারি। হাউ লং ব্যবহার করা হয়, হাউ লং ব্যবহার করা হয় যখন কোনো কাজ বা পরিস্থিতি চলতে থাকা সময়কাল জিজ্ঞাসা করা হয়। কোনো কাজ কতক্ষণ ধরে চলবে এমন সময়কাল জিজ্ঞাসা করার ক্ষেত্রে হাউ লং ব্যবহার করবেন। কি ব্যবহার করব? হাউ লং। কি হবে? হাউ লং প্লাস সাবজেক্ট। হাউ লং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হাউ লং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন, এই বাক্যটা এভাবে আমরা বলতে পারি যে তুমি কতক্ষণ এখানে অপেক্ষা করছো? তুমি সেখানে কতদিন ছিলে? হুম কেউ বেড়াতে গিয়েছে, বাড়ি ফিরে আসছে, আপনি বলছেন যে আপনি নেপাল ভ্রমণে গিয়েছেন, মালদ্বীপ। তুমি কতদিন মালদ্বীপে ছিলে? এটা কতক্ষণ সময় লাগবে? তারা কতদিন ধরে বিবাহিত? তুমি তাকে কতদিন ধরে চেনো? এই বাক্যগুলো আমরা হাউ লং ব্যবহার করে করব। দেখেন, হাউ লং ছাড়া কোনো প্রকার টেন্স বা অন্য কোনো ভাবে এই বাক্যগুলা বলতে পারবেন না। এবং এই বাক্যগুলা ব্যবহার করে এখানে যে ট্রান্সলেশনগুলো আমি দিয়েছি এর বাইরে আপনাদেরকে তৈরি করতে হবে। এর বাইরে আপনাদেরকে তৈরি করতে হবে। এই তৈরি করতে যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন।
আমি যে কয়টি শিখিয়ে দিলাম তার বাইরে যদি না যেতে পারেন হবে না। আপনাকে এখানে কথা বলার জন্য নতুন নতুন বাক্য অনেকেই রয়েছে, আমি যতটুকু বলি ঠিক ততটুকুই কিন্তু করে, এর বাইরে করতে চায় না বা পারে না। এখানে নতুন নতুন বাক্য, হাউ লং দিয়ে আমি কয়টা বাক্য করেছি দেখেন, অল্প কয়েকটা বাক্য রয়েছে। তুমি কতক্ষণ অপেক্ষা করছো, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, সে কত, তুমি সেখানে কতদিন ছিলে, হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, এই দেখেন ডিড এর পরে স্টে হবে, হাউ লং মানে কতদিন, ডিড ইউ স্টে তুমি ছিলে দেয়ার সেখানে, এটা কতক্ষণ সময় নিবে, হাউ লং উইল ইট টেক, এটা কতক্ষণ সময় নিবে, তারা কতদিন ধরে বিবাহিত বা বিয়ে করেছে, হাউ লং হ্যাভ দে বিন ম্যারিড, হ্যাভ দে বিন ম্যারিড, দেখেছেন এখানে বিন কেন হয়েছে, বি মানে হওয়া, আর কতদিন ধরে বা কতদিন তাদের বিয়ে হইয়াছে, এই হ্যাভ এর পরে ভার্বের ভি3 বসে। আমরা অনেকেই এইটা বুঝি না, হাউ লং হ্যাভ দে বিন ম্যারিড, এই হ্যাভ এর পরে বিন কেন হলো, বি কোন জায়গা থেকে আসলো, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের ব্যবহার এখানে, বি অজ বিন, মনে রাখবেন। সেখানে পৌঁছাতে কত সময় লাগে, হাউ লং ডাজ ইট টেক টু রিচ দেয়ার, তুমি তাকে কতদিন থেকে চেনো, হাউ লং হ্যাভ ইউ, হাউ লং হ্যাভ ইউ নোন হিম, হাউ লং হ্যাভ ইউ নোন হিম। উড ইউ লাইক এর একটা ব্যবহার, আপনি কি চান, ব্যবহার করা হয় কোনো কিছু প্রস্তাব বা অফার করার জন্য, অফার করার জন্য, আপনি কি কিছু কফি খেতে চান, আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান, আপনি কি রাতের খাবার খেতে বাইরে যেতে চান, এই কথাগুলা উড ইউ লাইক ব্যবহার করবেন। কি ব্যবহার করব, উড ইউ লাইক। যেমন দেখেন, আপনি কি চান, হুম, আপনি কি কিছু কফি চান, উড ইউ লাইক সাম কফি, আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান, উড ইউ লাইক টু জয়েন আস, আপনি কি রাতের খাবারের জন্য বাইরে যেতে চান, উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার। দেখছেন ভদ্রতার সাথে কারো কাছে আপনি কিছু জানতে চাচ্ছেন তখন উড ইউ লাইক ব্যবহার করবেন, উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার, এখানে উডের ব্যবহার করতে হবে, তাই না। এরপর দেখেন, আমার ইচ্ছা করছে না, আমি আপনাদের কারো একজনের বাসায় বেড়াতে গিয়েছি, বলছেন স্যার রাতে বিরিয়ানি খাবেন, আমি বলছি না আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, আমার এখন বাইরে যেতে ইচ্ছা করছে না, আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, এগুলো আই ডোন্ট ফিল লাইক ব্যবহার করব। কি ব্যবহার করব, আই ডোন্ট ফিল লাইক। যেমন দেখেন, আই ডোন্ট ফিল লাইক যে কিছু বাক্য দেখাই, আজ বাইরে যাওয়ার ইচ্ছা হচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে, সে এখন খেতে ইচ্ছুক নয় বা তার এখন খেতে ইচ্ছা করছে না, শি ডাজেন্ট ফিল লাইক ইটিং নাও, ভার্বের বেস ফর্ম না, ভার্বের পর আইএনজি দিতে হবে। তারা আজ কাজ করতে ইচ্ছুক নয়, দে ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং টুডে, আমি কথা বলার ইচ্ছা করছি না বা আমার কথা বলতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক টকিং। আমার টিভি দেখার ইচ্ছা করছে না বা তার টিভি দেখার ইচ্ছা করছে না, হি ডাজেন্ট ফিল লাইক ওয়াচিং টিভি। আমার বই পড়ার ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং আ বুক। এই বাক্যগুলো ফিল লাইক ছাড়া বলতে পারবেন না। তো ফিল লাইক দিয়ে এখানে যে বাক্যগুলো দিয়েছি আমি স্ক্রিনে, এর বাদে আপনাদেরকে আরো অনেক বাক্য তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। এইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। আর আরেকটা মেইন যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এই প্যাসেজ ট্রান্সলেশন। এই শীটটা এখন দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা প্যাসেজগুলা বাংলা থেকে ইংলিশে করবেন, ইংলিশে ট্রান্সলেট করবেন। আমাদের জীবনমান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। স্কুলে পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। এই বেশ কয়েকটা বাক্য এখানে আছে, এইটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর সঙ্গে কথা বলার জন্য, প্রেজেন্টেশন নেওয়ার জন্য একটা ইয়ে দিচ্ছি, সেটা হচ্ছে, জাস্ট ওয়েট এ মিনিট, এই যে দেখেন, ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, why is English an international language, why should we learn English now, what will happen if we don't learn English language, what do you like to say about English, how does your English textbook help you to learn English। এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু প্রেজেন্টেশনটা হয়ে যাবে। এখানে দেখেন লম্বা একটা প্যারাগ্রাফ, এইটা পড়ে এর ভিতরে থেকে নিজেদেরকে কথা বলতে হবে, ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি। তো এইটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি, এইগুলা থেকে আপনারা পড়াগুলো প্রস্তুত করে রাখবেন ঈদের আগ পর্যন্ত। অর্থাৎ আমার ইচ্ছা রয়েছে 7 তারিখে যদি ঈদ হয়, আমি 5 তারিখ পর্যন্ত ক্লাসটা নিব, তারপর 5 দিন আপনাদের ঈদের ছুটি রাখবো। তো আগামী ক্লাসের জন্য এইটা পড়া থাকবে, সবাই পড়াগুলো রেডি করে রাখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। গুড নাইট। আল্লাহ হাফেজ।